আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল। এই জমি জবরদখল করা হয়েছে। জমিটার পেছনে সূত্র মারফত জানা যাচ্ছে যে 4 কোটি টাকা প্রায় খরচ হয়ে গেছে অলরেডি মাটি ফেলতে। 4 কোটি টাকাটা কার? নিশ্চয়ই পাবলিক। কিভাবে এখানেও কাটমানি সিন্ডিকেট চালিয়ে নিজেদের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু বিস্তারিত লিখেছেন টুইটারে শুভেন্দু অধিকারী। টিচার নিয়োগ তো এত সুন্দরভাবে হচ্ছে পশ্চিমবঙ্গে যে 8,000 স্কুল প্রায় বন্ধ হওয়ার কথা। প্রত্যেকে কি তাহলে দুর্গাঙ্গনের বাইরে দোকান খুলতে যাবে? প্রায় 7,000 কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে। সৃষ্টি শিল্প গেল অস্তাচলে, দুর্গাঙ্গনের বাদ্যি বলে, শিশু কাঁদে গলা তুলে, খেতে দে মা বলে। না, দুর্গাঙ্গনের বিরোধিতা আমি করছি না, কারণ আমি নিজেও একজন হিন্দু, তাই সেই বিরোধিতা আমি করব না। কিন্তু যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে এই মুহূর্তে দুর্গাঙ্গনটা তৈরি করা হচ্ছে নির্বাচনের ঠিক আগে, সেই বিষয়টা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। একে একে সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে রাখবো। দেখুন, একদিন আগেই আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গনের যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান নিউ টাউনে, সেটাতে তিনি সামিল ছিলেন। সেখানে তিনি অনেক কথাই বলেছেন এবং বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে লাস্ট মোমেন্টে ভিত্তিপ্রস্তর স্থাপন যেখানে হওয়ার কথা ছিল, অর্থাৎ দুর্গাঙ্গন অ্যাকচুয়ালি যেখানে হওয়ার কথা ছিল, সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায়। ইয়েস, সেই স্থানটা পুরো চেঞ্জ হয়ে যায় এবং তার পেছনে আমাদের মাননীয়া কিছু যুক্তি দেখিয়েছেন। সেই যুক্তি আদেও কতটা সত্যি, নাকি অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা উঠে আসছে, শুধুমাত্র কাগজ কলমে আপনাদেরকে তথ্য গোনাবো না। আমাদের প্রতিনিধি, বেঙ্গল লিবার্টির প্রতিনিধি সিদ্ধার্থ সেখানে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পর যে সমস্ত তথ্য উঠে এসছে সেটা রীতিমতো বিস্ফোরক। তাই সেইগুলোই আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথম পয়েন্টে আসছি, ছোট জমি, যেটা কিনা মাননীয়া বললেন যে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি বললেন যে আগের জমিটা 12 একর ছিল, পরের জমিটা তখন তিনি যখন দেখলেন যে সেই জমিটা অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে, যখন করা হচ্ছে একটু বড় করেই করা হোক, তাই 17 একরের সেই জমিটা বেছে নেওয়া হলো ইকো পার্কের কাছে। আগের জমিটা কোথায় ছিল? একদম নিউ টাউনে ওয়েস্টিন যে হোটেল রয়েছে, ওয়েস্টিনের উল্টো দিকেই আগের জমিটা, সেখানে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। অলমোস্ট সেখানে পোস্টারও পড়ে গিয়েছিল, আপনারা দেখতেই পান যে নির্বাচন হলে তো আরও বেশি করে, কিন্তু অন্য সময় রাজ্যে কোনো একটা কিছু প্রকল্প শুরু হতে না হতে, কোনো একটা কাজ শুরু হতে না হতে রীতিমতো লম্বা লম্বা ব্যানার পোস্টারে শহর কলকাতা ঢেকে যায় একেবারে। যাই হোক, এই ক্ষেত্রেও তার খুব একটা ব্যতিক্রম হয়নি। রীতিমতো মাটি ফেলে সেই জায়গার কাজ শুরু করা হয়ে গিয়েছিল। মাননীয়া তো বললেন যে ওই জমি ছোট ছিল, কিন্তু যখন আমাদের প্রতিনিধি সেখানে গেল, সে গিয়ে কি দেখতে পেল? ওখানে এক ভদ্রলোক বাইট দিলেন। তিনি বললেন যে এই জমি জবরদখল করা হয়েছে এবং তার মধ্যে কিছুটা জমি, অল্প হলেও কিছুটা জমি যেটা ঢুকে রয়েছে, যেটা কোথাও না কোথাও তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে, প্রায় 3 কাঠার ওপরে জমি তাদেরকে যেটা ছেড়ে দিতে বলা হয়েছে, সেইটা কিন্তু একজন মুসলমান ভদ্রলোকের। ভেবে দেখতে হবে। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক, এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেতো আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। তারপরেও যদি আসি আরও কথায়, যে জমিটার পেছনে সূত্র মারফত জানা যাচ্ছে যে 4 কোটি টাকা প্রায় খরচ হয়ে গেছে অলরেডি মাটি ফেলতে, এবং সেটার টেন্ডার কে পেয়েছে, কিভাবে নিজেদের লোককে দিয়ে, কিভাবে এখানেও কাটমানি সিন্ডিকেট চালিয়ে নিজেদের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু বিস্তারিত লিখেছেন টুইটারে শুভেন্দু অধিকারী। এবার আসি জমি জবরদখলের কথায়। এত তাড়াতাড়ি রাতারাতি মাননীয়া যেই বলে দিলেন যে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করতে হবে, অমুক দিনে করব, তমুক দিনে করব, নির্বাচনের ঘন্টা যেই বেজে গেছে সেই জন্যেই কি এত তাড়া? তাহলে এত বড় একটা যখন প্রজেক্ট হচ্ছে, যেটা কিনা ওনার স্বপ্নের প্রজেক্ট, ঠিক আছে, কালীঘাট স্কাইওয়াক হয়েছে, দক্ষিণেশ্বর স্কাইওয়াক হয়েছে,
অনেক মানুষের হয়তো উপকারও হয়েছে, কিন্তু এই প্রজেক্টটা তাহলে এতদিন আগে স্টার্ট করা হলো না কেন? এই প্রজেক্টটা তো ওইগুলোর থেকেও আশা করি অনেকটা বড় প্রজেক্ট, যেটা কিনা বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হতে চলেছে ওনার মতামত অনুযায়ী। নির্বাচনের সময়ই কেন প্রশ্ন উঠে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই জমিতে কিন্তু অ্যাকচুয়ালি দুর্গাঙ্গন হয়নি, সেই ভদ্রলোকের বাড়ির পাশে তার যে নিকাশি নালা সেই সবের ওপর মাটি ফেলে দিয়ে চলে গেছে। প্রায় 4 কোটি টাকা মাটি ফেলা হয়েছে টোটাল ওই জমিটা মিলিয়ে। যতই হোক একটা 12 একর জমিতে মাটি ফেলতে কম খরচ হওয়ার কথা নয়, প্রায় 4 কোটি টাকা খরচ হয়েছে। তা মাননীয়া, আপনার কাছে প্রশ্ন যে সেই 4 কোটি টাকাটা কার? নিশ্চয়ই পাবলিকের, নিশ্চয়ই আপনি কোনো ফান্ড থেকে এনে দিচ্ছেন না, সেটা নিশ্চয় কোনো না কোনোভাবে পাবলিক বা কোনো ট্রাস্টের ফান্ড থেকেই আসছে, সেই টাকাটাই তো খরচ হচ্ছে। তাহলে সেই 4 কোটি টাকাটার কি হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এটা সোশ্যাল মিডিয়াতেও কিছু লোকজন করছেন, আমি একা নই। দেখুন, রাজারহাটে এই দুর্গাঙ্গন তৈরি করতে আপাতভাবে যা খরচ হবে মোটামুটি একটা নাম্বার জানা গিয়েছে 262 কোটি টাকা, যে তথ্য আর কি সবার সামনে উঠে এসছে। একটু যদি আপনাকে ডিটেলে বলি, সেই মন্দিরে উঠোনে 1 লক্ষ লোক বসে থাকতে পারবেন, চারপাশে নাকি 20 ফুট চওড়া ঘোড়ার পথ তৈরি করা হয়েছে, 1008টা স্তম্ভ তৈরি করা হচ্ছে, মূল যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের উচ্চতা হবে 54 মিটার, মূল মণ্ডপ ছাড়া সিংহদুয়ার থাকছে এবং অন্যান্য মণ্ডপ, সেখানে কালচারাল প্রোগ্রাম বা আরও যা যা দরকার হয় এইরকম একটা বড় দুর্গাঙ্গন তৈরি করতে গেলে সেই সমস্ত কিন্তু ফেসিলিটিস থাকছে। তার সাথে সাথে গতকাল মাননীয়া বলেছেন যে 20% এই টোটাল এলাকার মোট 20% এসি কাভার্ড, এবং বাকিটায় যাতে প্রাকৃতিক আলো হাওয়া ঢুকতে পারে সেই পয়েন্টটাও তিনি গতকালের বক্তব্যে রেখেছেন। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গ ফিট। মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু, এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। এবারে আসি নেক্সট পয়েন্টে, যেটা নিয়ে প্রবলেম। গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি বলতে গেলেন খুব ভালো কথা, কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনটা কি? যে এমপ্লয়মেন্ট জেনারেশন একমাত্র সেই মন্দিরের আশপাশে যে স্টল ওখানে তৈরি করা হবে সেখান থেকে এমপ্লয়মেন্ট, আশপাশে আরও যে কিছু দোকান তৈরি করা হবে সেইগুলোর এমপ্লয়মেন্ট। তা এখানে আমার প্রশ্ন যে রাজ্যে প্রতি বছর যে পরিমাণ পরীক্ষার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি পাস করে বসে আছে, প্রত্যেকে কি তাহলে দুর্গাঙ্গনের বাইরে দোকান খুলতে যাবে, নাকি বাইরে রাজ্যের মধ্যে কোথাও না কোথাও একটা চপ মুড়ি কিংবা ঘুগনির দোকান খুলে বসবে? উত্তরটা কিন্তু দরকার। এমপ্লয়মেন্টের নামে কিন্তু মাননীয়ার মুখ থেকে একমাত্র ওই দুর্গাঙ্গনের স্টল ছাড়া, এবং সেখানের একটা দেখুন একটা এত বড় জায়গা তৈরি হচ্ছে, ডেফিনেটলি সেটা থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, কিন্তু সেটাতে কতজন চাকরি পেয়ে যায়? যে পরিমাণ তরুণ তরুণী রাজ্যে বসে আছে, শিক্ষিত তরুণ তরুণী, যারা কিনা একটা ভালো চাকরির কাজ পাওয়ার ডিজার্ভ করে, তাহলে তারা যাবেটা কোথায়? তারা কি প্রত্যেকে দুর্গাঙ্গনের স্টলে কিংবা ওই রিলেটেড যে সমস্ত কাজ বা দোকান তারা ওই সমস্ত জায়গায় চান্স পেয়ে যাবে? যদি হিসাবই দেখাতে হয় তাহলে বলি প্রায় 7000 কোম্পানি রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এক একটা কোম্পানি ছোট বড় হিসেবে মিলিয়েও যদি ধরি, এক্স্যাক্টলি কত লাখ মানুষ চাকরি হারিয়েছে প্রাইভেট সেক্টরে, কোনো হিসেব রয়েছে? যদি থাকে দেখাতে পারেন। এবং তাদের কি সুরাহা হয়েছে এই 7000টা কোম্পানি রাজ্য ছেড়ে চলে যাওয়ার ফলে, সেটাও কিন্তু একটা প্রশ্ন রইল। যদি কোনো খতিয়ান থাকে, যদি এটার উপরেও কোনো পাঁচালি থাকে, অবশ্যই জানাবেন প্লিজ। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি,
মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। দেখুন, টিচার নিয়োগ তো এত সুন্দরভাবে হচ্ছে পশ্চিমবঙ্গে যে 8,000 স্কুল প্রায় বন্ধ হওয়ার কথা। তাই সেই সময় দাঁড়িয়ে যে মুহূর্তে আপনার রাজ্যের বাচ্চাদেরকে একটা বিনা শিক্ষাতে কিংবা প্রপারলি সেই স্ট্রাকচারটা, যেই স্ট্রাকচারটার মধ্যেও খোকলা ভুয়ো হয়ে রয়েছে, সেই স্ট্রাকচারটার মধ্যেও টিচার নেই, প্রপার ইনফ্রাস্ট্রাকচারের কোথাও না কোথাও অভাব হচ্ছে, বা ইনফ্রাস্ট্রাকচার থাকলেও ম্যান পাওয়ারটা নেই, টিচার নেই, যোগ্য লোক নেই, যোগ্য স্কিল্ড লোক নেই তাদেরকে পড়ানোর জন্য, তাদেরকে আধুনিক যে শিক্ষা প্রপারলি দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময়ে ঠিক নির্বাচনের আগে লোক দেখানোর জন্য এই দুর্গাঙ্গন কতটা সাজে, কতটা এটার দরকার ছিল, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এবার বলি টিচারদের কথা। দেখুন, কিছুদিন আগেই আপনারা 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যেতে দেখেছেন। এত বছর চাকরি করে সেটেলড হয়ে যাওয়ার পর, প্রত্যেকের লাইফ নিজেরা সেটেল করে নেওয়ার পর, তারপর তাদের চাকরিটা চলে গেল। 32,000 নিয়েও যে মামলাটা চলছিল, আপাতত তাদেরকে বলা হলো যে দুর্নীতির তদন্ত হবে, অর্থাৎ 26,000-এর ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে, 32,000-এও দুর্নীতি হয়েছে, তাদের ক্ষেত্রে দুর্নীতির তদন্ত হবে। কিন্তু আপাতত তাদের পরিবারের কথা ভেবে সমস্ত দিক বিচার করে তাদের চাকরিটা গেল না। তাহলে সেটা যে আগামী কোনো সময়েও গিয়ে চলে যাবে না, কিংবা তাদের চাকরিটা তাদের পুরো রিটায়ারমেন্ট পর্যন্ত যে সুরক্ষিত থাকবে, এটার গ্যারেন্টিটা কে দেবে? তাহলে কি 26,000 ঠিক যেইভাবে বেকার হয়ে পড়েছে, 32,000-এর কপালেও কি পড়ে সেই কোপটা কোনো রকমভাবে জুটতে পারে? ঠিক কতটা আশ্বস্ত আছেন তারা, জানতে হবে। রাজনীতিতে ধর্ম কথা একেবারে হৈ হৈ করে রমরমিয়ে চলছে আজকাল, বলতে বাধ্য হচ্ছি। কারণ সেদিনকে মাননীয়া তার স্পিচের মধ্যে যেমন তিনি বললেন যে দুর্গাঙ্গনের কথা, তেমন শিলিগুড়িতে যে মহাকাল বা মহাদেবের মন্দির হওয়ার কথা তিনি বলেছেন, সেটার জন্য বিনামূল্যে জমি দেওয়া হবে, রাজ্য সরকার তার ব্যবস্থা করবে। আমরা জানি যে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গে যত না জমি রয়েছে, সেই তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা বা জনঘনত্ব যেটাকে বলে, সেটা অনেক বেশি। এই কলকাতাতেই কিনা মেট্রোর জমি পাওয়া যায় না, এই ওয়েস্ট বেঙ্গলেই কিনা কোনো কিছুর জন্য জমি পাওয়া যায় না, সেখানে কিন্তু মন্দির কোনটা তৈরি হবে, যেটা কিন্তু মাননীয়া বলছেন, সেটার জন্য জমি রেডিও হয়ে যাচ্ছে একদম সব কিছু। কিন্তু আপনারা মাননীয়াকে স্লো ভাববেন না, একদম স্লো ভাববেন না। সব কাজ কিন্তু উনি রাতারাতি সেরে ফেলেন। দেখুন কিভাবে তৈরি হয়, কত তাড়াতাড়ি তৈরি হয়। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। নারী নিরাপত্তার জন্য কি সুরক্ষা নিয়েছে রাজ্য সরকার? হয়তো নিয়েও থাকতে পারে কাগজ কলমে, কিন্তু সেটার বাস্তবায়ন হচ্ছে কি ভেবে দেখবেন। তাই আগামী নির্বাচনে নিজের ভোটটা দেওয়ার আগে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্ক্যাম, করাপশন, প্রত্যেকটা জিনিস একটু ভেবে দেখবেন, দরকার আছে। আপাতত এই পর্যন্তই, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। পাশে থাকুন। নমস্কার।